আজকে তোমাদের জন্য আমার আপন ছেলে আমাকে যেভাবে করল সেই গল্প নিয়েই। আর আমার জীবনের সত্য এই গল্পটি যদি একবার দেখা শুরু করো তাহলে চোখ সরাতে পারবে না। তোমাদের শরীর গরম হয়ে উঠবে, রাতের ঘুম উধাও হয়ে যাবে, মেশিন দিয়ে পানি পড়তে শুরু করবে, শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তাই এক্ষুনি কানে হেডফোন লাগিয়ে নাও, হাতের পাশে এক গ্লাস ঠান্ডা পানি আর টিস্যু রাখাই ভালো। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী মজাদার গল্পগুলো সবার আগে পেতে। আমি সুমি, আমার বয়স এখন ৩৮ বছর। আমি আমার ছেলে রাজুকে নিয়ে এই গ্রামে থাকি। আমাদের বাড়িতে আছে দাদা দাদি, আর আমি নিজে আমার ছেলেকে মানুষ করছি, কারণ আমার স্বামী আবির ঢাকায় থাকে সরকারি চাকরির জন্য। ওকে প্রতি রাতে মিস করি, তাই আবির প্রায় ভিডিও কলে আমাকে দেখে নেয়। কখনো বলে তুমি এখন কি পড়েছ, কখনো বলে একটু দেখাও তো। আমি কিছু না বলেই ক্যামেরার সামনে আস্তে আস্তে শরীর দেখাতে শুরু করি। প্রথমে পা, তারপর ধীরে ধীরে হাঁটু, এরপর শাড়ি ছড়িয়ে পেট, তারপর বুক। সব কিছু দেখে আবির হাত দিয়ে নিজের কাজ করে। ওর চোখ মুখে দেখা যায় আগুন। আমি জানি ওকে এসব না দেখালে ও ঠিকমতো থাকতে পারে না। আমার শরীরের প্রতিটা অংশ দেখে আবির বলে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আমি ঠোঁটে গিয়ে ক্যামেরায় রাখি, যেন ওর ঠোঁটে চুমু দিচ্ছি। এসব করতে করতে ও নিজেকে শান্ত করে, আর আমিও একটা অন্যরকম অনুভব পাই। শরীরটা হালকা হয়ে যায়, আমার ভেতরটা কেমন করে ওঠে। সেদিন বিকেল থেকেই মেঘ করেছিল, সন্ধ্যায় ঝড় শুরু হলো। বিদ্যুৎ এসে আবার চলে যাচ্ছে। বাইরে অন্ধকার, চারপাশে গাছের শব্দ, জানালার কাঁচ কেঁপে উঠছে। আমি একা ঘরে থাকতে পারছিলাম না। তখন রাজুকে ডেকে বললি তুই আমার সাথে থাকবে, আমি একা ঘুমাতে পারছি না। রাজু এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তখনই আবার আবিরের ভিডিও কল আসে। ও বলে কিরে এত চুপচাপ? আমি বলি বাইরে ঝড় হচ্ছে, রাজুকে আমার কাছে রেখেছি, তাই এখন একটু সাবধানে কথা বলতে হবে। তখন আবির বলে তবু একটু দেখাও তো, তুমি জানো না তোমাকে না দেখলে আমার ঘুম হয় না। আমি তখন পর্দা টানিয়ে দিলাম, যেন রাজু দেখতে না পারে। আমি আবার ক্যামেরার সামনে আসি এবং একে একে সব কিছু খুলতে থাকি আবিরকে দেখানোর জন্য। আবির তখন হাসছে, মুখে বলছে একদম আগের মতোই, সুন্দর আছো তুমি। আমি জানি ও এখন হাত দিয়ে নিজের কাজ করছে। আমি ক্যামেরার দিকে ঝুঁকে পড়ি, শরীরের নরম জায়গাগুলো দেখাতে থাকি। নিজের গাল, বুকে আঙুল ঘোরাই, ঠোঁট ছুঁয়ে ক্যামেরায় চুমো দেই। আর তখনই আমার অজান্তে জানালার ফাঁক দিয়ে রাজু সব দেখছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিজের মাকে আর তার মায়ের খালাতো ভাইকে ওই অবস্থায় দেখে তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্ত। সেই রাতের ঘটনাটা আমি ভুলতে পারিনি। রাজুর চোখে আমি যেটা দেখেছিলাম সেটা শুধু বিস্ময় না, তার ভেতরে যেন একটা গভীর কৌতূহল ছিল। আমি বুঝতে পারছিলাম আমার ছেলেটার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। পরদিন সকালেও ও একদম চুপচাপ ছিল, না হাসছিল না রেগে যাচ্ছিল, শুধু মাঝে মাঝে আমাকে এমনভাবে দেখছিল যেন ও নতুন করে চিনতে চায়। আমার বুক কেঁপে উঠছিল। আমি ভাবছিলাম ও কি সব বুঝে গেছে, নাকি শুধু কিছুটা দেখে আর নিজের মতো কল্পনা করেছে। বিকেলের দিকে আমি যখন শোবার ঘরে শুয়েছিলাম তখন রাজু আস্তে আস্তে ঘরে ঢুকল
হাতের মধ্যে আমার ফোন। বলে, মা, এই ফোনটা চার্জে দেই? আমি হালকা মাথা নেড়ে বললাম, হ্যাঁ দে। ও ফোন চার্জে দিয়ে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলে, মা, তুমি কেন ওইভাবে বাবাকে দেখাচ্ছিলে? আমি চুপ করে থাকলাম, কিছু বলিনি। ও আবার বলে, তুমি কি এসব সবসময় করো? ও কি রোজ ভিডিও করে এসব দেখে? আমি একটু রাগ দেখিয়ে বললাম, এসব বড়দের ব্যাপার, তুই এসব নিয়ে এখন ভাবিস না। ও বলে, কিন্তু আমি তো সব দেখেছি। তুমি কিভাবে ক্যামেরায় বড়ি দেখাচ্ছিলে, তুমি কিভাবে ঠোঁট দিয়ে চুমু দিচ্ছিলে। আমার সারা শরীর কেঁপে উঠল। তখনই দরজায় টকটক শব্দ। আমি মনে মনে বললাম, বাঁচা গেল। দরজা খুলে দেখি রাজেশ। ওর মুখে সেই চেনা হাসি। ও বলে, রাজু কেমন আছে? আমি বললাম, ভিতরে চলে আয়। রাজু ঘর থেকে বেরিয়ে গেল। রাজেশ দরজা বন্ধ করে দিল। আমার কাছে এসে বলল, কিরে, আজকে খুব গরম লাগছে না তোর? গায়ে ঘাম জমেছে। আমি বললাম, প্লিজ এসব বন্ধ করো, রাজু বাড়িতে আছে। ও বলে, আমি জানি, কিন্তু আমি তো আর নিজেকে আটকাতে পারি না। ও আমার মুখে হাত রাখে, চুলে আঙুল চালায়। আমি চোখ বন্ধ করে ফেলি। শরীর কাঁপাতে থাকে। ও বলে, একটু কাছে আসো, শুধু একবার। আমি জড়িয়ে ধরি ওকে। তারপর ধীরে ধীরে ও আমার শরীর ছুঁতে থাকে। আমি বুঝি আগের সেই অনুভূতি ফিরে আসছে। ও আমার উপরে উঠে আসে। আমি আস্তে আস্তে বলি, তাড়াতাড়ি করো, রাজু জেগে গেলে সমস্যা হবে। ও বলে, আমি সাবধানে করব। তারপর আমাদের মাঝে দীর্ঘক্ষণ চলতে থাকে সেই কাজ। ঘরের ভিতর শুধুই নিঃশ্বাসের শব্দ। কিন্তু আমি জানতাম না, জানালার ফাঁকে দাঁড়িয়ে রাজু সব দেখছে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিজের মাকে আর তার মায়ের খালাতো ভাইকে ওই অবস্থায় দেখে তার মুখে একটা অদ্ভুত অভিব্যক্ত। সেই রাতের ঘটনাটা আমি ভুলতে পারিনি। রাজুর চোখে আমি যেটা দেখেছিলাম সেটা শুধু বিস্ময় না, তার ভেতরে যেন একটা গভীর কৌতূহল ছিল। আমি বুঝতে পারছিলাম আমার ছেলেটার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। পরদিন সকালেও ও একদম চুপচাপ ছিল, না হাসছিল, না রেগে যাচ্ছিল। শুধু মাঝে মাঝে আমাকে এমনভাবে দেখছিল যেন ও নতুন করে চিনতে চায়। আমার বুক কেঁপে উঠছিল। আমি ভাবছিলাম, ও কি সব বুঝে গেছে, নাকি শুধু কিছুটা দেখে আর নিজের মতো কল্পনা করেছে। বিকেলের দিকে যখন আমি শোবার ঘরে শুয়েছিলাম, তখন রাজু আস্তে আস্তে ঘরে ঢুকল। হাতের মধ্যে আমার ফোন। বলে, মা, এই ফোনটা চার্জে দিই? আমি হালকা মাথা নেড়ে বললাম, হ্যাঁ দে। ও ফোন চার্জে দিয়ে আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলে, মা, তুমি কেন ওইভাবে বাবাকে দেখাচ্ছিলে? আমি চুপ করে থাকলাম, কিছু বলিনি। ও আবার বলে, তুমি কি এসব সব সময় করো? ও কি রোজ ভিডিও করে এসব দেখে? আমি একটু রাগ দেখিয়ে বললাম, এসব বড়দের ব্যাপার, তুই এসব নিয়ে এখন ভাবিস না। ও বলে, কিন্তু আমি তো সব দেখেছি। তুমি কিভাবে ক্যামেরায় পরী দেখাচ্ছিলে, তুমি কিভাবে ঠোঁট দিয়ে চুমু দিচ্ছিলে। আমার সারা শরীর কেঁপে উঠল। তখনই দরজায় টকটক শব্দ। আমি মনে মনে বললাম, বাঁচা গেল। দরজা খুলে দেখি রাজেশ। ওর মুখে সেই চেনা হাসি। ও বলে, রাজু কেমন আছে? আমি বললাম, ভিতরে চলে আয়। রাজু ঘর থেকে বেরিয়ে গেল। রাজেশ দরজা বন্ধ করে দিল। আমার কাছে এসে বলল, কিরে,
আজকে খুব গরম লাগছে না তো? গায়ে ঘাম জমেছে। আমি বললাম, প্লিজ এসব বন্ধ করো, রাজু বাড়িতে আছে। ও বলে, আমি জানি, কিন্তু আমি তো আর নিজেকে আটকাতে পারি না। ও আমার মুখে হাত রাখে, চুলে আঙুল চালায়। আমি চোখ বন্ধ করে ফেলি। ওর ঠোঁট আমার ঘাড়ে এসে পড়ে, আমার বুকের উপর হাত, পেটের নিচে ওর আঙুলের স্পর্শ। আমি ঘরে তাকিয়ে দেখি জানালার পর্দা টানা, তবু মনে হচ্ছিল কেউ দেখছে। ও আমার শাড়ির পাট সরিয়ে দিল, ব্লাউজের হুক খুলতে শুরু করল। আমি ফিসফিস করে বললাম, তাড়াতাড়ি করো, রাজু কখন কোথা থেকে চলে আসে জানি না। ও বলে, আমি সাবধানে করব, তুমি শুধু আগের মতো জড়িয়ে ঘরো। আমি ওকে জড়িয়ে ধরি। ও আমার বুকের মাঝখানে ঠোঁট রাখে। আমি কেঁপে উঠি। ও আস্তে আস্তে নিচে নেমে যায়, আমার পেটের উপর ঠোঁট, ছায়া খুলে ফেলে। আমি বলি, প্লিজ একটু তাড়াতাড়ি। ও তখন আমার উপরে উঠে আসে, আমার ঠোঁটে চুমু দেয়, আমার গলায় নিঃশ্বাস ফেলে। তখনই আমি দরজার ভাগ দিয়ে একটা ছায়া দেখি। আমি চমকে উঠি। রাজু দাঁড়িয়েছিল, চোখ বড় বড় করে আমাদের দেখছে। আমার গলা শুকিয়ে যায়। রাজু কোনো কথা না বলে চলে যায়। রাজেশ বলে, আরে কি হলো? আমি বলি, রাজু দেখল আমাদের। ও বলে, তুই চিন্তা করিস না, ছেলে পেলে এসব দেখলে একটু মুগ্ধ হয়। আমি চুপ করে থাকি, মনের ভেতর অস্বস্তি বাড়তে থাকে। আমি ভাবি, আমার ছেলে কি এখন আমাকে আগের মতো দেখতে পারবে? রাতে আমি আর কিছুই খেতে পারি না। রাজু টেবিলে এসে বসে আমার দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি রাজেশ আঙ্কেলকে ভালোবাসো? আমি গলা ভারী করে বলি, না বাবা, এসব কিছু না। ও বলে, কিন্তু তুমি তো ওকে জড়িয়ে ধরেছিলে, ও তোমার শরীর ছুঁছিল। আমি চুপ করে যাই, কি বলবো আমি? ও আবার বলে, মা, তুমি কি বাবাকে না পেয়ে এসব করো? আমি বলি, আমি তো মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে, তুই এসব বুঝবি না এখন। ও বলে, আমি সব বুঝি, তুমি শুধু আমার সঙ্গে খোলাখুলি বলো। আমার চোখে জল চলে আসে। আমি ওকে জড়িয়ে ধরি। ও আমার বুকের ওপর মাথা রাখে রাখে বলে, মা, আমি তোমাকে সব সময় ভালোবাসি। তোমাকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করব না। আমি ওকে চুলে হাত বুলিয়ে বলি, তুই আমার সব, তুই ছাড়া আমি কিচ্ছু না। আর তখন আমি বুঝি, আমার আর রাজুর মাঝে যে সম্পর্ক ছিল তা এখন অন্যদিকে গড়াচ্ছে। ওর চোখে আমি একরকম পুরুষ দেখতে পাচ্ছি, একটা নতুন আকর্ষণ, যেটা আগেও ছিল না। ও আমাকে অন্যভাবে দেখতে শুরু করেছে, আর আমার শরীর সেই নজরে একরকম কাঁপছে। পরদিন সকালে আমি রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম। তখন রাজু পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখে। আমি চমকে উঠে বলি, কি করছিস? ও বলে, কিছু না মা, তোমাকে একটু ছুতে ইচ্ছে করছিল। আমি বললাম, এসব করিস না, আমি তো তোর মা। ও ফিসফিস করে বলে, তাই তো তুমি আমার মা, তাই তো তোমাকে অন্য কেউ ছুক এটা আমার সহজ হয় না। আমার শরীর কেঁপে ওঠে। ওর কথায় এক অদ্ভুত কাঁপুনি জাগে মনে। আমি মুখ ফিরিয়ে কাজ করতে থাকি, তবু ওর স্পর্শ যেন ঘাড়ের উপর রয়ে যায়। বিকেলে আমি গোসল করে ঘরে ঢুকলাম, শাড়ি পরে শুকনো চুল মুছছি। হঠাৎ রাজু এসে ঘরের দরজা টেনে বন্ধ করে। আমি চমকে বলি, কি ব্যাপার? ও কাছে এসে বলে, মা,
তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তোমার শরীর দেখে আমি শান্ত থাকতে পারছি না। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাই। ও বলে, শুধু একটু তোমার মুখে ঠোঁট রাখব, একটিবার। আমি বাধা দিতে যাই, কিন্তু ও আমার মুখের খুব কাছে এসে দাঁড়িয়ে পড়ে, চোখে চোখ রাখে, তারপর হালকা করে ঠোঁট ছুঁয়ে দেয় আমার ঠোঁটে। আমার সারা শরীর হিম হয়ে যায়। আমি শুধু বলি, এটা ঠিক না, তুই আমার ছেলে। ও বলে, আমি জানি মা, তবু আমি আর পারছি না। তুমি যখন বাবাকে দেখাও, রাজেশ আঙ্কেলের সঙ্গে যা করো, সব দেখেছি। তুমি আমার, তোমার শরীর আমার দেখা ছাড়া থাকবে না। আমি হতবাক। চোখে জল চলে আসে, তবুও ঠোঁটে আমি কেমন এক আলাদা উত্তাপ পাই, যা অনেক দিনের অভাবে জমেছিল। আমি কিছু না বলে পেছনে ঘুরে যাই। ও আমার পেছন থেকে জড়িয়ে ধরে, ওর বুক আমার পিঠে, ওর নিঃশ্বাস ঘাড়ে লাগছে। আমি বলি, প্লিজ রাজু, তুই এসব ভুলে যা। ও বলে, আমি পারবো না মা, তুমি যদি চাও তবে আমি চুপ করে থাকব, তুমি না চাইলে কিছু করব না। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলি না, শুধু দরজার দিকে হাঁটতে থাকি। মাথা ঘুরছিল, নিজের ভেতরেই যুদ্ধ চলছিল। সেই রাতে আমি আর রাজু একসাথে ডাইনিং টেবিলে বসেছিলাম। আমি খেতে পারছিলাম না, রাজু শুধু তাকিয়েছিল আমার মুখের দিকে। আমি বললাম, তুই পড়তে বস। ও বলে, মা, তুমি একটু আমার পাশে বসো, তুমি থাকলে মন বসে। আমি পড়তে বসলাম ওর পাশে। ও হঠাৎ হাত ধরে বসে বলে, মা, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি শুধু আমার। আমি ওর চোখে দেখি একটা রোদ্দুর আর অন্ধকার মিশে আছে, একটা পুরুষ হয়ে উঠছে ও। আমি বলি, রাজু, এসব বন্ধ কর, তুই আমার ছেলে। ও বলে, আমি তোমার ছেলে ঠিকই, তবে আমি একজন পুরুষও। তোমার মতো একটা মেয়েকে আমি চোখের সামনে অন্য কারো হতে দিতে পারি না। আমি মাথা নিচু করে থাকি। ও বলে, আমি জানি মা, তুমি একা থাকতে থাকতে ভেঙে পড়েছ। তোমার শরীর আর মন যা চায় তা কেউ দেয়নি, তুমি নিজেও জানো। আমি তোমাকে চাই, তোমার সবটুকু চাই। আমি বলি, তুই যা বলছিস তাতে আমার ভিতর কাঁপছে। তুমি একবার শুধু আমার চোখে চোখ রাখো। আমি চোখ তুলে তাকাই, ও কাছে আসে, আমার গালে ঠোঁট রাখে, হাত দিয়ে চুল সরিয়ে দেয়, বলে, মা, আমি খুব সুন্দর। আমি ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলি, রাজু, তুই যা করছিস সেটা ভুল। তবুও আমি নিজেকে সরাতে পারছি না। ও আমার বুক ছুঁয়ে ফেলে, আমার শরীর শিউরে ওঠে। আমি উঠে দাঁড়াই, তবুও পেছন থেকে এসে জড়িয়ে ধরে, বলে, মা, আমি তোমার কিচ্ছু চাই না, শুধু একটু স্পর্শ, একটু নরম স্পর্শ। আমি ওর হাত ছাড়াতে চাই, তবুও আমার শরীর যেন ওর ডাকে সাড়া দিচ্ছে। আমি বলি, রাত হয়ে গেছে, তুই ঘুমো। ও বলে, আমি তোমার পাশে ঘুমাতে চাই, মা, তোমার গালে মাথা রেখে। সেই রাতে রাজু আমার পাশে শুয়ে পড়ে। আমি ঘুমাতে পারি না। ওর শরীর আমার পাশে গরম হয়েছিল, আমার শরীরও শান্ত ছিল না। আমরা শুধু নিঃশ্বাস শুনছিলাম একে অপরের। পরদিন সকালে আমি আয়নায় নিজের চেহারা দেখছিলাম। চোখে ঘুম নেই, ঠোঁট ফেটে গেছে, শরীরে আলস্য। রাজু এসে আমার পেছনে দাঁড়ায়, বলে, মা, তুমি ক্লান্ত। আমি জানি কেন। আমি চমকে উঠি। ও হাসে, বলে, তুমি যদি আমাকে একটুখানি ছুতে দাও তাহলে তোমার ক্লান্তি কমিয়ে দেব। আমি বলি, রাজু, আজ আর না। তবু আমার কাঁধে ঠোঁট রাখে, চুলে হাত চালায়। আমার শরীর কাঁপাতে থাকে। আমি আয়নায় দেখি আমাদের দুজনের প্রতিবিম্ব, মা আর ছেলে। তবু কিছু একটা অন্য রকম, একটা গোপন টান। আমি বলি, রাজু, তুই স্কুলে যা। ও বলে, আজ ছুটি, আমি শুভ
তোমার পাশে থাকতে চাই, তোমার শরীরের গন্ধ নিতে চাই, তোমার বুকের ওপর মাথা রাখতে চাই। আমি বিছানায় গিয়ে বসি, ও কাছে আসে, আমার শাড়ি আলগা হয়ে পড়ে যায়। ও আমার পাশে এসে বসে, ধীরে ধীরে আমার গায়ে হাত রাখে। আমি চোখ বন্ধ করি, ও আমার ঠোঁটে ঠোঁট রাখে। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে থাকি। ও বলে, মা, তুমি জানো আমি তোমাকে দেখে কেমন হয়ে যাই? তোমার শরীর আমার সব স্বপ্ন। আমি কাঁপতে কাঁপতে ওকে বলি, রাজু, এই পথটা খুব অন্ধকার। ও বলে, আমি আছি, আমি তোমার আলো হব। আমি ওর বুকে মাথা রাখি, ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখন আমাদের ভেতর কিছু একটা ভেঙে পড়ে, কিন্তু তার ভেতরেও ছিল অন্যরকম শান্তি। সেই দিন দুপুরে আমি ঘরে একা বসেছিলাম। রাজু বাইরের উঠানে খেলছিল। হঠাৎ ঘরে এসে বলল, মা, আমি একটু তোমার পাশে বসব? তোমার গন্ধ খুব ভালো লাগে। আমি হেসে বললাম, এসো। রাজু এসে আমার পাশে বসল, আমার হাত ধরে বলল, তুমি এত সুন্দর কেন মা? তোমাকে ছুতে ইচ্ছে করে সব সময়। আমি কিছু বললাম না। ও আমার কাঁধে মাথা রাখল, তারপর মুখ তুলে আমার গালে হালকা চুমু দিল। আমি কেঁপে উঠলাম, বললাম, এসব করা ঠিক না। ও বলল, আমি জানি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন।